তাহলে দেখো আমাদের ভূগোল বিষয়ের ধারাবাহিক আলোচনায় আজকে ক্লাস নাম্বার 20। এর আগে বেশ কয়েকটা ক্লাস তোমাদের হয়েছে। আশা করি তোমরা ওই সমস্ত ক্লাসগুলো খুব মন দিয়ে করেছো এবং আজকের ক্লাসটাও তোমরা খুব মন দিয়ে করবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো লোকেশান অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের অবস্থান। আজকে তোমরা পশ্চিমবঙ্গকে নতুন করে চিনতে পারবে। তোমরা যেভাবে পশ্চিমবঙ্গকে দেখো সেই রকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গকে তোমরা জানোই না। তাই আজকের ক্লাসে যদি তোমরা মন দিয়ে করো তবে তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গকে খুব ভালোভাবে চিনতে পারবে। তোমরা প্রথমেই দেখতে পাবে যে ভারতবর্ষের কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত, পশ্চিমবঙ্গ এই রাজ্যটি কবে গঠিত হয়েছিল, এর পুনর্গঠন কবে করা হয়েছিল, গঠনের সময় পশ্চিমবঙ্গের মোট জেলা কটি ছিল, বর্তমানে জেলা কটি, কত সালে এই মানে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো সেগুলো বেড়েছে। ঠিক আছে, এই সমস্ত কিছু তথ্য তোমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে পাবে। সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে প্রথমে আমি কি করি, হ্যাঁ চলো আজকে ডেটটা একটু কত বলো তো তোমরা, 15 না? তাহলে 15/7/2026। ঠিক আছে, তোমরা প্রথমে দেখে নাও পশ্চিমবঙ্গের বর্তমান যে ম্যাপ, সেই ম্যাপটা দেখে নাও আগে। আমি ছোটো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ম্যাপ। ঠিক আছে, আমরা এই পশ্চিমবঙ্গের বর্তমান ম্যাপে আসব একটু পরে এবং তার বিভিন্ন জেলাগুলো আমরা দেখব। ঠিক আছে, তার বিভিন্ন জেলাগুলো আমরা দেখব। এখানে দেখো এই ম্যাপের মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে যে ভারতবর্ষে কোন জায়গাটাতে পশ্চিমবঙ্গ রয়েছে। দেখো এইটা আমাদের ভারতবর্ষ, আমাদের মহান ভারত, তাই না? ভারতবর্ষ, এই ভারতবর্ষে দেখো এই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। তোমরা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই জায়গা থেকে দেখো আমাদের পশ্চিমবঙ্গটা দেখানো হয়েছে একটু বড় করে, যে এই জায়গাতে পশ্চিমবঙ্গ রয়েছে। একই রকমভাবে আমাদের ডান দিকের যে ভারতের ছবিটি রয়েছে, দেখো এই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গ। এবার এইখান থেকে দেখো আমাদের দেখানো হয়েছে এই পশ্চিমবঙ্গটা। আসলে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতবর্ষের ঠিক কোন লোকেশানে অবস্থিত। ক্লিয়ার ব্যাপারটা? চলো আমরা দেখি পরের তথ্যতে কি আছে। হ্যাঁ, এখানে দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের অবিভক্ত বাংলা। এইটা 1905 সালের আগেকার বাংলা আমাদের। ঠিক আছে, তোমরা মনে রাখবে এটি হচ্ছে 1905 সালের আগের বাংলা। 1905-এ কী হলো? বঙ্গভঙ্গ হলো, আমরা জানি। লর্ড কার্জন এই দায়িত্ব ছিলেন এবং তিনি বাংলাকে ভাগ করেছেন। অবশ্য আমরা যদিও এই বাংলা ভাগকে আমরা রদ করেছিলাম 1911-তে, সেটা অন্য একটা প্রসঙ্গ। আমরা ওই প্রসঙ্গটা আমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি না। তাহলে এইটা হচ্ছে আমাদের অবিভক্ত বাংলার ছবি। ঠিক আছে, তোমরা এইটাকে দেখবে। তারপরে দেখো আমরা যদি পরের স্লাইডে যাই, কি দেখতে পাবো? এইখানে আমাদের অবিভক্ত বাংলার ছবিটিকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো এই ছবিটি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমরা পরবর্তী সময় বিভিন্ন জেলাগুলোর সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা এর পরের স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখব এখানে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল, অর্থাৎ 1947 সালে, তখন ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ডোমিনিয়নের নাম ছিল কি? ভারতবর্ষ, আর একটা ডোমিনিয়নের নাম ছিল পাকিস্তান। এই দুটো দেশে ভাগ করা হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গকেও দুটো ভাগে ভাগ করা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এই পুরোটাই আমাদের বঙ্গ ছিল। আমাদের আগের স্লাইডে আমরা দেখলাম পুরোটাই আমাদের একটাই বঙ্গ ছিল। এই বঙ্গকে যখন 1947 সালে দেশভাগের সময় ভাগ করা হলো, তখন আমাদের বঙ্গের এই যে পোর্শনটা তোমরা দেখছো সবাই, এই পোর্শনটাকে দিয়ে দেওয়া হলো ভারতের সঙ্গে। যেহেতু এটা বঙ্গের পশ্চিম দিকে অবস্থিত, সেই জন্য এর নাম হলো পশ্চিমবঙ্গ। বুঝতে পেরেছ? এবার এই যে পোর্শনটা দেখছো, এই পোর্শনটা এটি আমাদের পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হলো। নাম হলো পূর্ব পাকিস্তান, অর্থাৎ ইস্ট পাকিস্তান। এটি আমাদের বাংলার পূর্ব দিকে অবস্থিত, সেই জন্য এর নাম হলো পূর্ববঙ্গ। বুঝতে পেরেছ? যেটা বর্তমানে স্বাধীন একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ।
বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, এই প্রসঙ্গে মনে রাখবে 1971 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। আচ্ছা, আমরা এবার পরের স্লাইডে যাব। দেখো, এই বিষয়গুলো তোমাদেরকে খুব নজর দিয়ে দেখতে হবে। যখন আমাদের পশ্চিমবঙ্গ 1947 সালে যখন আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সময় পশ্চিমবঙ্গে মাত্র 14টি জেলা ছিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কতটি জেলা ছিল বললাম? 14টি জেলা ছিল। দেখো এখানে, দেখো লিখে দিয়েছি তোমাদেরকে আমি ডান দিকে, যে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ 14টি জেলা নিয়ে গঠিত হয়েছিল। যদি আমি একটু ছোট করি ছবিটি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এইখানে দেখো নাম্বারিং করে যে সমস্ত জায়গাগুলোকে দেখানো হয়েছে, সেইগুলো ছিল স্বাধীনতার সময়ের পশ্চিমবঙ্গের জেলা। তোমরা বলো, এই তথ্যগুলো কি তোমরা জানতে? বোধহয় জানতে না। আর যারা জানতে, তারা একটু মিলিয়ে নাও আমার সঙ্গে তোমাদের তথ্যগুলো। দেখো, এই রকমভাবে আমাদের মানে জেলাগুলো সেই সময়, অর্থাৎ আমাদের স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গে ছিল। এখানে দেখো মার্ক করা রয়েছে, দেখো 1, 2, 3, 4 এইভাবে দেখো মার্ক করা রয়েছে। আমি ছবিটিকে একটু বড় করে তোমাদের এবার দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে 13 নম্বর যে জেলাটি, এই জেলাটির নাম দার্জিলিং। আমি তোমাদের বিশেষ সুবিধার্থে এর পাশে নাম্বার এবং জেলাগুলোর নাম লিখে দিয়েছি, যাতে তোমাদের বিশেষ সুবিধা হয়। তারপর দেখো, এই যে 14 নম্বর জেলা, এটির নাম ছিল কি? জলপাইগুড়ি। পরবর্তীতে কিন্তু এইগুলোকে নিয়ে অনেক ভাঙাচোরা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, একটু পরে আসছি। ঠিক আছে, এখন তোমরা এগুলো একটু দেখে নাও। এরপরে দেখো, এই যে 12 নম্বর যে জেলাটি দেখছো, তার নাম হচ্ছে পশ্চিম দিনাজপুর। ঠিক আছে, তারপর দেখো এই যে 11 নম্বর যে জেলা দেখছো, তার নাম কি বলতো? মালদা। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, এবার দেখো 10 নম্বর যে জেলাটি দেখছো, এটি আমাদের মুর্শিদাবাদ। আমি মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করি। এরপরে দেখো, এই যে 9 নম্বর যে জেলা দেখছো, এর নাম হচ্ছে বীরভূম। 8 নম্বর যে জেলা দেখছো, এর নাম বর্ধমান। আমরা জানি বর্ধমানকে মানে রিসেন্ট ভাঙা হয়েছে এবং দুটো জেলা করা হয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এটা নিয়ে আলোচনা করছি, একটু পরে আমি আসছি। এইবার দেখো, এইখানে দেখো 4 নাম্বার আছে না, এই 4 নাম্বার জেলাটির নাম কি? নদিয়া। এটা এখনও রয়েছে, তোমরা জানো। এবার দেখো 7 নাম্বার, এই জেলাটির নাম হচ্ছে কি? বাঁকুড়া। এবার দেখো 5, এই জেলাটির নাম হচ্ছে হুগলি। এবার দেখো 6, এই জেলাটির নাম হচ্ছে মেদিনীপুর। না, পশ্চিম মেদিনীপুর এখন না, আমরা মেদিনীপুরকে ভেঙেছি। মেদিনীপুরকে ভেঙে আমরা 3টে জেলা করেছি। না, তোমরা জানো যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। পরবর্তী সময় আমরা পশ্চিম মেদিনীপুরকে ভেঙে আবার ঝাড়গ্রাম করেছি। এইটা হচ্ছে আমাদের অবিভক্ত মেদিনীপুর। মানে যখন আমাদের 1947 সালে যখন দেশ ভাগ হলো, এটা তখনকার মেদিনীপুর। এই মেদিনীপুরকে ভেঙে 3টে জেলা হয়েছে। ঠিক আছে, একটু পরে আমি আলোচনাতে আসছি। এরপর দেখো দ্বীপ, এই যে 3 নাম্বার জেলা রয়েছে, এটি কি? হাওড়া। তারপর দেখো 1 নাম্বার রয়েছে, এটি আমাদের কলকাতা। এই দেখো 2 নাম্বার রয়েছে, এটি আমাদের কি বলতো? 24 পরগনা। ঠিকই বলেছো তোমরা যে 24 পরগনাকে আবার পরে ভাঙা হয়েছে। যাই হোক, তাহলে তোমরা 1947 সালের দেশ যখন আমাদের স্বাধীন হয়, তখনকার পশ্চিমবঙ্গের এই জেলাগুলো সম্বন্ধে সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে যদি আমরা পরের স্লাইডে যাই, তাহলে আমরা দেখব যে পরবর্তীতে কোন সময়ে কোন জেলাগুলো কখন অ্যাড করা হয়েছে এবং বর্তমানে যে আমাদের 23টা জেলা, এই 23টা জেলা কিভাবে এসেছে সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো, প্রথমেই স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে 14টি জেলা নিয়ে গঠিত হয়েছিল, মানে আমাদের পশ্চিমবঙ্গ। পরবর্তীকালে বিভিন্ন সময় এ রাজ্যের ভৌগোলিক এলাকার পুনর্গঠন করা হয়। অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে
1956 সালের পর বর্তমান সীমা ঠিক হয়। তাহলে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের পুনর্গঠন কত সালে করা হয়, 1956 সালে, এই সালটা মনে রাখবে, তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদের আগে অর্থাৎ এই পুনর্গঠনের আগে আমি তোমাদেরকে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল কটি, 14টি। তো এইখানে তোমরা একবার এই জেলাগুলোকে দেখে নিতে পারো। ঠিক আছে, কোন কোন জেলা ছিল দেখো, ছিল দার্জিলিং, ছিল জলপাইগুড়ি, ছিল পশ্চিম দিনাজপুর, ছিল মালদা, ছিল মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং 24 পরগনা, শুধু 24 পরগনা। ঠিক আছে, এবার এইগুলোকে আমরা ভাঙা চোরা করব এবং নতুনভাবে নতুন নতুন জেলা অ্যাড করব। তোমাদেরকে আমি একটু তথ্য এখানে দিয়ে রাখতে চাইছি। 12 নম্বর দাগে দেখো রয়েছে পশ্চিম দিনাজপুর। আসলে তোমরা জানো উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, কিন্তু পশ্চিম দিনাজপুরটা কোথা থেকে এলো নাকি? পশ্চিম দিনাজপুরটা কোথা থেকে এলো? স্যার আমরা তো জানি যে দিনাজপুরকে ভেঙে দুটো করা হয়েছে, একটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। চলো এই প্রশ্নের উত্তরও তোমরা এক্ষুনি পেয়ে যাবে। এবার দেখো আমাদের কোন জেলাগুলো কত সালে এসেছে আমরা একটু সেটা দেখে নিই। আচ্ছা দেখো, 1950 সালে দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসাবে যুক্ত হলো। তাহলে আমাদের এখানে কোচবিহার কোনটা? কোচবিহার এইটা, তাই না? দেখো আমি যে মার্ক করলাম, তাহলে এই কোচবিহার জেলাটি 1950 সালে আমাদের, এটা দেশীয় রাজ্য ছিল, আমাদের পশ্চিমবঙ্গের জেলা হিসাবে যুক্ত হলো। সবাই বুঝতে পেরেছ? এরপরে দেখো 1952 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই তথ্যগুলো থাকবেই, আর এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন হবে। বুঝতে পেরেছি তো? পশ্চিমবঙ্গের যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি তো? আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের মানে কোন প্রতিযোগিতার কথা বলবো বলো? সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি স্পেশাল করে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার নাম আর বলছি না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? আর তাছাড়া আজকের এই মানে আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ, কেননা তোমরা যদি কোনো একটা পরীক্ষাতে হয়তো পাস করে গেলে, হয়তো ইন্টারভিউতে তোমরা তো ডাকও পেয়ে গেলে, তখন দেখবে তোমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তো প্রশ্ন ধরা হবে, এবং বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে ভূগোল থেকে ধরা হবে। সেই জন্য এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ মানে ভাবে দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখো 1952 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হলো এবং 1954 সালে এটি হুগলি জেলার অংশ হয়ে গেল। হুগলি জেলা আমাদের কোথায় আছে তোমরা? নিচে। আচ্ছা বলো তো দেখি কত নম্বর আছে? 3 নম্বর না, 3 নম্বরটা হচ্ছে হাওড়া, আমাদের 5 নম্বরে রয়েছে হুগলি। বুঝতে তো? তাহলে এই জেলাটার সঙ্গে যুক্ত হলো আমাদের। 1952 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়, আর 1954 সালে এটি হুগলি জেলার অংশ হয়। মনে রাখবে কিন্তু এটা। তাহলে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় 1952-তে, এবং এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1954-তে এটি আমাদের তোমার হুগলি জেলার অংশ হয়ে যায়। ঠিক আছে, 1956 সালে দেখো কি হলো, ঝাড়খণ্ডের মানভূম জেলার কিছুটা অংশ নিয়ে পুরুলিয়া জেলা তৈরি হলো। বুঝতে তো? তাহলে পুরুলিয়া কোনটা? দেখো আমাদের পুরুলিয়া হচ্ছে এই জায়গাটা, আমাদের পুরুলিয়া, তাই না? এটা আমাদের পুরুলিয়া জেলা। তাহলে এই পুরুলিয়া বলা হচ্ছে ঝাড়খণ্ডের মানভূম জেলা। এই মানভূম জেলার কিছুটা অংশ নিয়ে 1956 সালে আমরা পুরুলিয়া জেলাটা তৈরি করি। চলো আবার দেখো এই বছরই একই সাথে বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ পশ্চিম দিনাজপুর জেলার সাথে যুক্ত হয়। পশ্চিম দিনাজপুর জেলার সাথে যুক্ত হয়। আচ্ছা আমরা দেখি ব্যাপারটা একটু। পশ্চিম দিনাজপুর বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এই যে পশ্চিম দিনাজপুর বলতে আমাদের এই অংশটাকে বোঝানো হচ্ছে, এই অংশটাকে বোঝানো হচ্ছে 12 নম্বর যে অংশটা, সেই অংশটাকে বোঝানো হচ্ছে। এই অংশ এবং আমাদের এই অংশ, এই দুটো অংশকে আবার ভেঙে দেওয়া হলো। এই অংশটির নাম করে দেওয়া হলো দক্ষিণ দিনাজপুর, এবং এই অংশটির নাম করে দেওয়া হলো কী বলতো? উত্তর দিনাজপুর। এইখানেই আমাদের পশ্চিমবঙ্গের
যে বহুল আলোচিত চিকেন স্নেকটা অবস্থিত। কোথায় বলো তো? এই জায়গাতে, এই জায়গাতে। এই জায়গাটি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে সংকীর্ণতম স্থান নামে পরিচিত। এই জায়গাটির নাম কি তোমরা জানো? এই জায়গাটির নাম তোমরা মনে রাখবে চোপড়া। চোপড়া, ঠিক আছে, এই জায়গাটির নাম। এটাই আমাদের বহুল আলোচিত চিকেন স্নেক, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হবে 1986 সালে আমাদের কি বলতো 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা করা হচ্ছে, ঠিক আছে। আর 92 সালে পশ্চিম দিনাজপুরকে ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর করা হচ্ছে। 2002 সালে দেখো, এর ঠিক 10 বছর পরে মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর করা হলো। কত সালে বলো তো? 2002 সালে। এবার দেখো 2014 সালে জলপাইগুড়ি জেলাকে ভেঙে আলিপুরদুয়ার জেলা করা হলো। 2017 সালে দেখো দার্জিলিং জেলাকে ভেঙে করা হলো কি? কালিম্পং। এবং পশ্চিম মেদিনীপুরকে ভেঙে করা হলো ঝাড়গ্রাম। আর বর্ধমান জেলাকে ভেঙে করা হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান। তাহলে আমাদের 2017 সালে বেশ কয়েকটি নতুন জেলা আমরা পেয়েছি। চলো আর একবার তোমরা দেখে নাও। দার্জিলিং থেকে আমরা পেয়েছি কালিম্পংকে, আমরা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পেয়েছি ঝাড়গ্রামকে, আর আমরা বর্ধমান জেলা থেকে পেয়েছি পূর্ব এবং পশ্চিম বর্ধমানকে পেয়েছি, ঠিক আছে। এইবার দেখো এখানে আমাদের, আমি যে তোমাদেরকে দেখালাম 2017 সালে মানে তোমার অ্যাড হওয়া এই বেশ কিছু জেলাগুলো, এবার এইগুলো নিয়ে টোটাল আমাদের এখন 23টি জেলা হয়ে গেছে। কটি জেলা হয়ে গেছে আমাদের? 23টি জেলা হয়ে গেছে আমাদের। এবার এই 23টি জেলা, তাদের আমরা প্রথমে একটু সদর শহর আর তাদের নামগুলো একটু দেখে নিই আমরা, ঠিক আছে। দেখো আমাদের কোন কোন জেলা আমরা পেয়েছি সেগুলো একসঙ্গে দেখা হয়ে যাচ্ছে। দেখো দার্জিলিং জেলা, এর সদর শহর দার্জিলিং। সদর শহর মানে হচ্ছে তোমার ওই জেলাটার মেন যে শহর সেটা। যেমন আমি মুর্শিদাবাদে বিলং করি, আমাদের সদর শহর হচ্ছে বহরমপুর, ঠিক তেমন। তো দার্জিলিংয়ের সদর শহর হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ের সদর শহর হচ্ছে কালিম্পং। আচ্ছা তোমাদেরকে আমি বাম দিকের ম্যাপটা দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। আগে আমি জেলাগুলোর সম্বন্ধে একটু পরিচয় করিয়ে নিই, তারপরে এই জেলাগুলো কোনটা কোনখানে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো জলপাইগুড়ি থেকে কি? জলপাইগুড়ি। আচ্ছা আলিপুরদুয়ার এর সদর শহর হচ্ছে আলিপুরদুয়ার। কোচবিহারে দেখো কোচবিহার। এবার দেখো আমাদের এই যে এখানে আমরা 5টা জেলা দেখলাম, এই 5টা জেলার যা নাম তাদের সদর শহরেরও তাই নাম, একই নাম, ঠিক আছে। এরপর দেখো উত্তর দিনাজপুর, এর সদর শহর হচ্ছে কি? রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুরে দেখো বালুরঘাট, মালদার ইংরেজবাজার, মুর্শিদাবাদের বহরমপুর, উত্তর 24 পরগনার বারাসাত, ঠিক আছে। তারপর দেখো দক্ষিণ 24 পরগনার আলিপুর। আলিপুরদুয়ার না, আলিপুরদুয়ার তো একটা জেলা, এটা আলিপুর হলো। ও এটা উল্টো হয়ে গেছে, তুমি ঠিক বলেছো, এটা আমার টাইপ করতে গিয়ে উল্টো হয়ে গেছে যে, আর আমিও একটু এদিকে মন দিইনি। এই নদিয়াটা হবে এইখানে আর কৃষ্ণনগরটা হবে এইখানটাতে, হ্যাঁ। ঠিক আছে। এবার দেখো হাওড়া থেকে, হাওড়া মানে হাওড়ার সদর শহর হাওড়ায়। কলকাতার কলকাতা, হুগলির চুঁচুড়া মনে রাখবে, বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের বর্ধমান, পশ্চিম বর্ধমানের আসানসোল, বাঁকুড়ার বাঁকুড়া, পুরুলিয়ার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঝাড়গ্রামের ঝাড়গ্রাম, আর পূর্ব মেদিনীপুরের তমলুক, ঠিক আছে। তাহলে তোমরা 23টি জেলা এবং তাদের সদর শহরগুলো তোমরা জেনে গেলে। এইবার দেখো আমাদের এখানে একটা পশ্চিমবঙ্গের সুন্দর ম্যাপ রয়েছে। আমরা এবার দেখব আমাদের এই 23টি জেলা সেগুলো কোথায় কোথায় রয়েছে। আমি একটু ছোট করে তোমাদের ম্যাপটা প্রথমে দেখিয়ে দিই, তোমরা প্রয়োজনে তোমাদের মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো আমরা উত্তর দিকের জেলাগুলো থেকে প্রথমে দেখি। যে কোনো ম্যাপের উপরটা হবে নর্থ, এটা তোমরা জানো প্রত্যেকেই। যদি আমরা ছোট করে দেখি পশ্চিমবঙ্গকে, তাহলে দেখো উত্তর হচ্ছে নর্থ, নিচেরটা কি বলো দেখি? সাউথ, আর ডান দিকেরটা ইস্ট,
এটা হচ্ছে ওয়েস্ট, আমরা জানি এগুলো, তাই না? তাহলে আমরা এখন উত্তর দিকের অংশ থেকে শুরু করি। জেলাগুলো নিয়ে পরিচিতি তোমরা একটু দেখে নাও। দেখো আমাদের একেবারে নেপাল ঘেঁষা রয়েছে কি দার্জিলিং, দার্জিলিং জেলা রয়েছে। তারপর দেখো কালিম্পং, এই দার্জিলিংকে ভেঙে কিন্তু কালিম্পং করা হয়েছে, আমরা দেখলাম একটু আগে। তারপর দেখো জলপাইগুড়ি, তারপর দেখো আলিপুরদুয়ার। তোমাদের এইখানে দেখো প্রতিটা জেলা এবং তাদের সদর শহরগুলোকেও দেখানো হয়েছে, কিন্তু মানে ইন্ডিকেট করা হয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। তো এই জলপাইগুড়িকে ভেঙে আমাদের কি করা হয়েছে, আলিপুরদুয়ার। এবার দেখো কোচবিহার, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর দিকে আমরা 5টা জেলা পেলাম, একদম সর্ব উত্তরে কি কি পেলাম চলো একবার বলে নাও তোমরাও। পেলাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে? এইবার আমরা উত্তর দিকে পাচ্ছি, দেখো উত্তর দিনাজপুর পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, পাচ্ছি মালদা, মুর্শিদাবাদ, তারপর দেখো বীরভূম, তারপর দেখো পশ্চিম বর্ধমান, এই যে, তারপর দেখো পূর্ব বর্ধমান, নদিয়া, তাই না? এবার দেখো এখানে রয়েছে উত্তর 24 পরগনা, এখানে দেখো রয়েছে দক্ষিণ 24 পরগনা, আমি এই অংশটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। এবার দেখো রয়েছে এখানে হুগলি, হাওড়া, তারপর দেখো এইখানে রয়েছে আমাদের কলকাতা, এই জায়গাটা আমাদের কি কলকাতা। এবার দেখো এইখানে রয়েছে আমাদের পুরুলিয়া, এটা বাঁকুড়া, এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, এটা পূর্ব মেদিনীপুর, আর এটা আমাদের ঝাড়গ্রাম। তাহলে আমরা এই ম্যাপের সাহায্যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর একবার পরিচিতি জেনে নিলাম। আমরা চলো আর একবার একটু দেখে নিই, তোমরা সবাই মিলে বলো এই জায়গাতে কি রয়েছে, এই জায়গাতে এইটা, 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 এটা, 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 এটা বলো, এটা, এইটা, 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 না এটা উত্তর 24 পরগনা, ঠিক আছে? এইটা, হ্যাঁ এই দেখো মাঝখানে রয়েছে এর কলকাতা, আমাদের ক্যাপিটাল। এইটা হাওড়া, এই অংশটা হুগলি, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের, এইটা পশ্চিম মেদিনীপুর, এইটা ঝাড়গ্রাম, এটা পূর্ব মেদিনীপুর। তাহলে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ সম্বন্ধে একটু ধারণা তৈরি করতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখব যে বর্তমানে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে বিস্তার, সেই বিস্তারগুলো আমরা দেখে নেব, একটু মন দিয়ে দেখবে। এই জায়গাতে প্রথমে দেখো আমাদের অক্ষাংশীয় বিস্তার 21°38' উত্তর অক্ষাংশ, যেটা পূর্বাশা। আমরা যদি আমাদের এই পশ্চিমবঙ্গের ম্যাপটাকে এরকমভাবে ভাবি, এরকমভাবে দক্ষিণ দিক, উত্তর দিক ভাবছি এরকমভাবে, আমাদের পশ্চিম দিক যদি আমরা ভাবি এরকমভাবে, আর পূর্ব দিক আমরা ভাববো এইরকমভাবে, ঠিক আছে দীপ? বুঝা গেল বিষয়টা? তাহলে 21°38' উত্তর অক্ষাংশ পূর্বাশা থেকে আমাদের পূর্বাশা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? 27°10' উত্তর অক্ষাংশ ফালুট রয়েছে আমাদের এই জায়গাতে। এবং আমাদের যদি দ্রাঘিমাগত বিস্তারে যাই তাহলে 85°50' পূর্ব দ্রাঘিমাংশ সুবর্ণরেখা নদী। তাহলে দেখো এটা আমাদের এই জায়গাতে রয়েছে এটা। এবং আমাদের 89°50' পূর্ব দ্রাঘিমা রায়ডাক বা সংকোচ নদী পর্যন্ত এটা রয়েছে আমাদের এই জায়গাতে। তাহলে আমাদের এই জায়গার জুড়ে পশ্চিমবঙ্গের অবস্থান। তোমরা সবাই পশ্চিমবঙ্গের অবস্থানটা বুঝতে পেরেছো? চলো আমরা একটু আরেকবার দেখে নিচ্ছি। দেখো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে 21°38' উত্তর অক্ষাংশ পূর্বাশা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের 27°10'
উত্তর অক্ষাংশ ফালুট পর্যন্ত আমাদের এই জায়গা পর্যন্ত। আর দ্রাঘিমাংশগত বিস্তারের দিক থেকে দেখো 85°50' পূর্ব দ্রাঘিমাংশ সুবর্ণরেখা নদী থেকে, মানে আমাদের এই জায়গা থেকে আমাদের 89°50' পূর্ব দ্রাঘিমাংশ রায়ডাক বা সংকোচ নদী পর্যন্ত, মানে আমাদের এই জায়গা পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থান। এটা হচ্ছে আমাদের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত পশ্চিমবঙ্গের মানে অবস্থান এবং তাদের বিস্তার। এবার যদি আমরা উত্তর দক্ষিণের বিস্তার দেখি, উত্তর দক্ষিণের বিস্তার মানে যদি আমরা এইখান থেকে যদি আমরা একটা লাইন টানি তাহলে এর বিস্তারটা কত হবে? এর বিস্তারটা হবে 623 কিলোমিটার। কত হবে? 623 কিলোমিটার। এটা অনেক সময় পরীক্ষাতে পড়ে। আর ভারতের যদি আমরা উত্তর থেকে দক্ষিণে যদি আমরা বিস্তার দেখি তাহলে ভারতের ক্ষেত্রে হবে 3214 কিলোমিটার। বুঝতে পেরেছো? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এই জায়গাটা এর বিস্তার হচ্ছে 623 কিলোমিটার। আর যদি এটা ভারতের ম্যাপ হতো, যদি ভারত হতো, তাহলে সেই ক্ষেত্রে বিস্তার হতো 3214 কিলোমিটার। এগুলো মনে রাখবে। এবার দেখো পূর্ব পশ্চিমে বিস্তার। পূর্ব পশ্চিমে বিস্তার তার মানে আমি তোমাদেরকে কী বললাম? আমি তোমাদেরকে বললাম যে এইটা আমাদের সুবর্ণরেখা নদী থেকে, এইটা আমাদের রায়ডাক বা সংকোচ নদী, এইটা হচ্ছে আমাদের তোমার মানে পূর্ব পশ্চিমে বিস্তার। তাহলে আমরা যদি মিডিল বরাবর যদি একটা দাগ টানি, যদি আমরা এই রকমভাবে যদি একটা দাগ টানি, তাহলে এই যে বিস্তারটা বা এই যে বিস্তারটা বা এই যে বিস্তারটা, এই বিস্তারটি হবে আমাদের 320 কিলোমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, অনেক সময় এটাকে এখান থেকে এইখান পর্যন্তও ধরা হয়, ঠিক আছে? আর ভারতের ক্ষেত্রে পূর্ব পশ্চিমের বিস্তারটা হবে 2933 কিলোমিটার। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো মোট আয়তন। এই যে আমাদের পশ্চিমবঙ্গ আমরা এতক্ষণ দেখলাম ম্যাপে, এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের মোট আয়তন কত। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। কত বললাম বলো তো? 88,752 বর্গ কিলোমিটার। আর ভারতের ক্ষেত্রে কত হবে? 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের হচ্ছে আয়তন 88,752 বর্গ কিলোমিটার, তাই না? আর ভারতের ক্ষেত্রে এটা কত বলে তোমরা? 32,87,263 বর্গ কিলোমিটার, ঠিক আছে? বা 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার, ঠিক আছে? চলো আমরা আরও একটু তথ্য নিয়ে নিই এখান থেকে। এবার দেখো যে ভারতের মোট আয়তনের শতাংশ দেখে নাও একবার। 2.7%। ভারত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় হচ্ছে 2.4। তাহলে ভারত, যদি আমাদের এইটাকে আমি ধরলাম পৃথিবী, তাহলে আমাদের ভারত রয়েছে এই পৃথিবীর এই মোটামুটি ধরো এই যে জায়গাটা জুড়ে ভারত, তাহলে এইটা হচ্ছে 2.4%। তাহলে ভারত রয়েছে টোটাল পৃথিবীটার 2.4% জায়গা জুড়ে। এইবার তাহলে এইটা হচ্ছে আমাদের ভারত, তাই না? এইবার যদি আমি এটাকে ধরলাম যে এবার এইটা হচ্ছে আমাদের ভারত, এতক্ষণ আমি ধরেছিলাম এটা পৃথিবী, ঠিক আছে? তাহলে পৃথিবীর নিরিখে ভারত হলো 2.4। এইবার যদি এটা আমাদের হয় ভারত যদি হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ এই জায়গাটা জুড়ে আছে ধরো, তা তখন আমাদের এই পশ্চিমবঙ্গের তোমার এটা কত হবে? আয়তনটা কত হবে ভারতের নিরিখে? তখন হচ্ছে 2.7% জায়গা জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ আছে। তার মানে তুমি কি বুঝতে পারলে? তুমি বুঝতে পারলে পৃথিবীর মধ্যে ভারত 2.4% জায়গা জুড়ে আছে, আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আছে 2.7% জায়গা জুড়ে, ঠিক আছে? এই তথ্যটাও কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষাতে থাকে। এইবার দেখো ভারতে আয়তনের ভিত্তিতে স্থান 14তম। আমাদের পশ্চিমবঙ্গ ভারতের
14তম রাজ্য। বুঝতে পেরেছ? এটা মানে তোমার আয়তনের ভিত্তিতে, মানে আয়তনের দিক দিয়ে। এইটা আমি এই তথ্যটা আমি নিয়েছি WB পোর্টাল থেকে নিয়েছি আমি। তোমরাও WB পোর্টালে গিয়ে দেখতে পারো যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের 14তম রাজ্য আয়তনের দিক থেকে। ভৌগোলিক আয়তনের দিক থেকে ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, যার আয়তন হচ্ছে 3,42,239 বর্গ কিলোমিটার। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন কত ছিল আমি বললাম পশ্চিমবঙ্গের আয়তন ছিল 88,752 বর্গ কিলোমিটার। সেখানে দেখো আমাদের ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, তার আয়তন কত? না তো তার আয়তন 3,42,239 বর্গ কিলোমিটার, তাই না? আর আমাদের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। আমরা জানি এই গোয়ার আয়তন দেখো মাত্র 3,702 বর্গ কিলোমিটার মাত্র, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম দীপ? তাহলে আমরা জানলাম যে আমাদের ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে 2.4% জায়গা জুড়ে আছে, আর আমাদের পশ্চিমবঙ্গ গোটা ভারতের মধ্যে 2.7% জায়গা জুড়ে আছে। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের 14তম রাজ্য, আর বৃহত্তম রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান। আমরা এর আয়তনটা জেনে রাখবো একটু। এটা পরীক্ষাতে আসবে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটু জেনে রাখার জন্য যে আমাদের আমাদের ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য, তার আয়তনটা কত আমি জেনে রাখবো, সেই জন্য। এবার আমাদের একই রকমভাবে মনে রাখতে হবে যে আমাদের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, তার আয়তনটা, আর আমাদের পশ্চিমবঙ্গ আয়তন তো আমাদের মনে রাখতেই হবে। এবার দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সমতুল্য বিশ্বের দেশসমূহ, মানে পশ্চিমবঙ্গের সম আয়তনে বিশ্বের কোন কোন দেশ রয়েছে? সম আয়তন মানে 88,752 কিলোমিটারই নয়, এর কাছাকাছি, এর নিয়ার অ্যাবাউট, বুঝতে পারো তো, এর কাছাকাছি। যেমন ধরো আমরা দেখতে পাই জর্ডানের আয়তন দেখো 89,342 বর্গ কিলোমিটার। হাঙ্গেরি, এর আয়তন দেখো 93,030 বর্গ কিলোমিটার। এগুলো হচ্ছে আয়তনের দিক থেকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মানে অনেকটাই কাছাকাছি, ঠিক আছে, এই সমস্ত দেশগুলো। তাহলে ভালোভাবে মনে রাখবে যে আমাদের আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সমতুল্য দেশ হলো জর্ডান এবং হাঙ্গেরি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে, সেজন্য মনে রাখতে হবে কিন্তু। তাহলে জর্ডান 89,342 বর্গ কিলোমিটার, হাঙ্গেরি হচ্ছে 93,030 বর্গ কিলোমিটার। এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত বলো তো? 2011 জনগণনা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,13,47,736 জন। আর আমাদের এই পশ্চিমবঙ্গের জনসংখ্যার সিমিলার মানে প্রায় একই রকম জনসংখ্যা দেখা যায় এমন একটি দেশ হলো কি? ভিয়েতনাম। বুঝতে পারছি তো? এরও জনসংখ্যা দেখো কতটি? এর জনসংখ্যা হচ্ছে 9,17,00,000। তার মানে এটি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমতুল্য জনসংখ্যার দেশ। আমরা পরের স্লাইডে দেখব পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। একটু মন দিয়ে দেখবে এই বিষয়টি, এখান থেকে অনেক প্রশ্ন থাকে। দেখো জনগণের সুবিধার্থে প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই গোটা রাজ্যকে আমরা 23টি জেলায় ভাগ করেছি, তাই না? আর প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গে এই 23টি জেলাকে আমরা 5টা প্রশাসনিক ভাগে ভাগ করব। কটা বললাম? 5টা। এই প্রশাসনিক ভাগের আগে নামগুলো তোমরা দেখে নাও। এখানে দেখো রয়েছে জলপাইগুড়ি বিভাগ, তারপর দেখো মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। এই 5টি প্রশাসনিক ভাগে আমরা 23টি জেলাকে দেখতে পাবো। তো দেখে নাও এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে কি কি পড়ছে। জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ঠিক আছে। তার মানে যদি আমরা ম্যাপে দেখি
তাহলে আমরা দেখব যে হ্যাঁ ম্যাপের এই অংশটি তাই না, এটা পড়ছে আমাদের জলপাইগুড়ি বিভাগের মধ্যে। তাহলে কি কি পড়লো চলো একবার দেখে নিই আমরা। এই দার্জিলিং পড়লো, কালিম্পং, জলপাইগুড়ি নিজে, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলা আমাদের জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইবার আমরা দেখব মালদা বিভাগ। এই মালদা বিভাগে রয়েছে আমাদের 4টি জেলা রয়েছে। কি কি? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। ঠিক আছে, যদি আমরা ম্যাপে দেখি তাহলে আমরা দেখব এই দেখো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তাহলে এই চারটে হচ্ছে আমাদের মালদা বিভাগের অন্তর্গত। ঠিক আছে, তারপর দেখো পরের বিভাগ দেখো আমাদের বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি। এইখানে আমাদের 4টে জেলা রয়েছে তাই না। আমরা যদি ম্যাপে দেখি দেখো ম্যাপে আমরা দেখছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর হুগলি। কটি জেলা হলো? 4টি জেলা হলো। তাহলে এই 4টি জেলা আমাদের বর্ধমান বিভাগের মধ্যে পড়ল। এইবার দেখো আমরা দেখব প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা। মানে এখানে আমাদের কটি জেলা পড়ছে বলতো? 5টি। ঠিক আছে, তাহলে আমরা চলো একটু ম্যাপে প্রেসিডেন্সি বিভাগটা নিয়ে একটু দেখে নিই। দেখো নদিয়া, তারপর দেখো উত্তর 24 পরগনা, তারপর দেখো দক্ষিণ 24 পরগনা আর কলকাতা এবং আমাদের হাওড়া, তাই না। এই 5টি হলো আমাদের কি বলতো প্রেসিডেন্সি বিভাগ। এটা কিন্তু এই যে আমাদের যে 5টি জেলা, সেই জেলার কোনো জেলার নামে কিন্তু হয়নি, এটা নতুন একটা নামে হয়েছে প্রেসিডেন্সি বিভাগ। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে দিয়ে দিল যে নিচের কোনটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা। এবার এই একটা দিল যে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে হয়তো নদিয়া, দিয়ে দিল নদিয়া, আর দিয়ে দিল বাকি 3টে অন্য বিভাগের মধ্যে থেকে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে দেখে শুনে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর দেখো এবার আমাদের মেদিনীপুর বিভাগ। দেখো মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ছে কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। অর্থাৎ এখানে আমাদের 5টা জেলা পড়ছে তাই না, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। চলো ম্যাপে দেখি এই ব্যাপারটা একটু। আচ্ছা ম্যাপে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তাহলে এই 5টি হলো আমাদের মেদিনীপুর বিভাগ। তাহলে এইগুলো আমাদেরকে ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল কটা জেলা? 23টি জেলা পেয়ে গেলাম। তাহলে আমাদের জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়লো 5টি, মালদা বিভাগের মধ্যে পড়লো 4টি, বর্ধমান বিভাগের মধ্যে পড়লো 4টি, প্রেসিডেন্সি বিভাগের মধ্যে 5টি আর মেদিনীপুর বিভাগ হচ্ছে 5টি। তাহলে 3 5 15 আর 8 হচ্ছে 23। ক্লিয়ার? আচ্ছা এবার এই প্রসঙ্গে আমাদের আরেকটু কথা মনে রাখতে হবে, এটা দেখে নাও। গ্রাম ও শহরের সর্বস্তরের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলাগুলিকে প্রথমে মহকুমা স্তরে ভাঙা হয়েছে। আমরা প্রশাসনিক ডিভিশনে ভাঙলাম কেন? আমরা একে প্রশাসনিক ডিভিশনে ভাঙলাম তার কারণটা হচ্ছে যাতে আমাদের সমস্ত রকম কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হয়, অর্থাৎ খুব যাতে সহজে হয় এবং নিখুঁতভাবে হয়, সর্ব জায়গার মানুষ যাতে এই সবগুলোকে মানে পেতে পারে আর কি, সেজন্য আমরা ভেঙেছি প্রথমে। এইবার দেখো এইবার
এবার এই এই যে ডিভিশনগুলোকে এইগুলোকে আমরা আবার ছোট ছোট ভাগে ভাঙবো। সেই জন্য দেখো কি বলা হলো যে গ্রাম ও শহরের সর্বস্তরের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলাগুলোকে প্রথমে মহকুমা স্তরে ভাঙা হয় এবং মহকুমাগুলিকে কী স্তরে ভাঙা হয়? ব্লক স্তরে। ঠিক আছে, তাহলে জেলাকে প্রথমে ভাঙা হচ্ছে মহকুমা স্তরে, তারপরে মহকুমাকে ভাঙা হচ্ছে ব্লক স্তরে। গোটা জেলার দেখভালের দায়িত্বে রয়েছেন জেলা শাসক, যাকে আমরা ডিএম বলি। জেলা শাসকের অধীনে কাজ করেন মহকুমা শাসক, যাকে আমরা বলি কি এসডিও, সাব ডিভিশনাল অফিসার। এবং মহকুমা শাসকের অধীনে কাজ করেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও। ঠিক আছে, এরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজকর্মগুলো চলে, আমরা জানি এগুলো। প্রতিটি ব্লকের গ্রামীণ প্রশাসনিক একক থাকে, প্রত্যেকটা ব্লকের গ্রামীণ প্রশাসনিক আবার একক থাকবে, একে বলে গ্রাম পঞ্চায়েত। আর পৌর প্রশাসনিক একককে বলা হয় ওয়ার্ড। তাহলে যেটা গ্রামের ক্ষেত্রে ছিল তাকে বলবো গ্রাম পঞ্চায়েত, যেটা শহর এলাকায় তাকে আমরা বলবো ওয়ার্ড। শহরের প্রশাসনিক ব্যবস্থা ও গ্রামের প্রশাসনিক ব্যবস্থা আলাদা, এটা কিন্তু একই রকম নয়। ৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী এই রাজ্যের শহরাঞ্চলে 3 ধরনের স্থানীয় সরকার লক্ষ্য করা যায়। এগুলি হলো, দেখো, 1 নগর পঞ্চায়েত, 2 পৌর পরিষদ, 3 পৌর নিগম। আর গ্রামগুলি পরিচালনা ব্যবস্থা শহর থেকে সম্পূর্ণ আলাদা। একটি ব্লকের অন্তর্গত কয়েকটি গ্রাম মিলে সবচেয়ে ছোট একক হিসাবে গ্রাম পঞ্চায়েত তৈরি হয়। এবার দেখো এখান থেকে যে কয়েকটি তথ্য, সেই কয়েকটি তথ্য তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই। পরীক্ষাতে থাকে প্রশ্ন এখান থেকে। এটি একটি সম্পূর্ণ শহরে জেলা হওয়ায় এখানে শুধুমাত্র পৌর নিগম রয়েছে, সেজন্য এখানে আমাদের কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই। এবার দেখো গ্রামের প্রধান, গ্রাম প্রধান, এইভাবে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত মিলে তৈরি হয় দ্বিতীয় স্তরের একক, যাকে আমরা বলবো পঞ্চায়েত সমিতি, তাই না? পঞ্চায়েত সমিতির পর রাজ্যের তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের একক জেলা পরিষদ। তাহলে প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি, তারপরের স্তর অর্থাৎ তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর হচ্ছে আমাদের জেলা পরিষদ। দার্জিলিং জেলার ক্ষেত্রে কোনো জেলা পরিষদ নেই, এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরে এসছে কোশ্চেনটা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে কোশ্চেনটা। শিলিগুড়ি মহকুমার জন্য একটি অনুরূপ প্রশাসনিক পরিচালনা ব্যবস্থা আছে, যার নাম মহকুমা পরিষদ। দার্জিলিং জেলার বাকি 3টি মহকুমা, দার্জিলিং সদর, কালিম্পং, কার্শিয়াং নিয়ে 1988 সালে গঠিত হয়েছে গোর্খা পার্বত্য পরিষদ। এই পার্বত্য পরিষদে হাতে রয়েছে বাকি জেলার পরিচালন ব্যবস্থা। 2011 সালে এই পার্বত্য পরিষদের অবলুপ্তি ঘটে এবং তার পরিবর্তে গোর্খার টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নামে একটি অর্ধ স্বায়ত্তশাসিত প্রশাসন সংস্থা গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকে আলোচনা। আমরা আজকে এই আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, তাদের তোমার ওই প্রশাসনিক সমস্ত কাজকর্ম এবং তাদের যে ডিভিশনগুলো, এগুলো নিয়ে আলোচনা করলাম। পরের দিনকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন যে অংশগুলো আছে সেই সমস্ত অংশগুলো নিয়ে। ঠিক আছে।